আচ্ছা, একটা বই যেটা প্রায় ১০০ বছর আগে লেখা, সেটা আজও কেন বেস্টসেলার তালিকায় থাকে? এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। আজ আমরা নেপোলিয়ন হিলের সেই বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়েই আলোচনা করব। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত এই বই আর এর দর্শনকে কেন্দ্র করেই। মানে ভাবুন একবার, অ্যান্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ডের মতো ৫০০রও বেশি সফল মানুষের জীবন প্রায় ২৫ বছর ধরে গবেষণা করে এটা লেখা হয়েছে। ঠিক। আর দেখুন, আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু বইটার একটা সারসংক্ষেপ বলা নয়, না, একদমই না। বরং আমরা চেষ্টা করব এই বইটার ভেতরের আসল কথাগুলো, মানে এর যে মূল দর্শন সেটা সহজভাবে বের করে আনতে। বইটা তো একটা গোপন সূত্র খুঁজে বের করার দাবি করে, যা দিয়ে সাধারণ মানুষও অসাধারণ সাফল্য পেতে পারে। হ্যাঁ, আর আমরা আজকে সেই সূত্রের মূল ভিত্তিগুলো কি এবং সেগুলো নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেটা একটু খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। তাহলে বইটার একেবারে শুরুতেই যে ধারণাটা, মানে যেটার উপর পুরো বইটা দাঁড়িয়ে আছে, সেটা হলো যে কোনো বড় অর্জনের পিছনে থাকে একটা তীব্র আকাঙ্ক্ষা, একটা বার্নিং ডিজায়ার। একদম। এটা কিন্তু মানে আমার যদি একটা ভালো চাকরি থাকতো বা আমি যদি ধনী হতাম, এই ধরনের সাধারণ ইচ্ছা নয়। না, তার থেকে অনেক গভীর, অনেক শক্তিশালী কিছু। আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। বইটিতে বলা হয়েছে এই আকাঙ্ক্ষা হতে হবে একটা আবেশ বা অবসেশনের মতো। এর দুটো প্রধান বৈশিষ্ট্য হলো এটা একদম সুনির্দিষ্ট হতে হবে, মানে ডেফিনেট, আর স্থির হতে হবে, পারসিস্টেন্ট। আচ্ছা। যেমন ধরুন, আমি ধনী হতে চাই, এটা একটা খুব ধোঁয়াশা কথা। কিন্তু যদি কেউ বলে আমি আগামী ৫ বছরের মধ্যে ঠিক এই তারিখের মধ্যে ১ কোটি টাকা আয় করতে চাই, এটা একটা সুনির্দিষ্ট লক্ষ্য। হুম, মানে আমাদের মস্তিষ্ক অস্পষ্ট লক্ষ্যের জন্য কাজ করতে পারে না। ঠিক তাই। যখনই লক্ষ্যটা নির্দিষ্ট হয়ে যায়, মস্তিষ্ক এটাকে একটা সমাধানযোগ্য সমস্যা হিসেবে দেখে এবং পথ খুঁজতে শুরু করে। এই বইয়ের সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলোর একটা হলো এডউইন সি বার্নসের। আমি যখন প্রথম পড়ি, মানে বিশ্বাসই করতে পারিনি যে শুধু মনের জোরে একজন মানুষ এতটা দূর যেতে পারে। হ্যাঁ, অসাধারণ একটা গল্প। বার্নস ঠিক করেছিলেন তিনি টমাস এডিসনের ব্যবসায়িক সহযোগী হবেন, মানে শুধু কর্মচারী নয়, পার্টনার। একেবারে পার্টনার। কিন্তু সমস্যা হলো তার কাছে না ছিল টাকা, না ছিল এডিসনের সাথে কোনো পরিচয়, কিছুই না। ঠিক এখানেই ওই বার্নিং ডিজায়ারের আসল ক্ষমতাটা বোঝা যায়। বার্নসের কাছে নিউ জার্সিতে যাওয়ার জন্য ট্রেনের ভাড়াও ছিল না, কিন্তু তার ইচ্ছাটা এতটাই তীব্র ছিল যে তিনি একটা মালবাহী ট্রেনে চেপে বসেন। আর এডিসনের ল্যাবরেটরিতে পৌঁছে তিনি সরাসরি বলেন, আমি আপনার সাথে ব্যবসা করতে এসেছি। তার এই আত্মবিশ্বাস আর চোখের প্রত্যয় দেখে এডিসনও কিন্তু অবাক হয়েছিলেন। এডিসন পরে বলেছিলেন না যে বার্নসের চেহারায় এমন কিছু ছিল যা বলছিল যে সে যা চাইছে তা না পাওয়া পর্যন্ত হাল ছাড়বে না। একদম। কিন্তু এডিসন তো তাকে সাথে সাথে পার্টনার বানাননি। না, বরং একটা সামান্য বেতনের ক্লার্কের কাজ দিয়েছিলেন, যা তার মূল লক্ষ্যের ধারে কাছেও ছিল না। এখানেই তো বেশিরভাগ মানুষ, মানে, হাল ছেড়ে দিত। অবশ্যই। কিন্তু বার্নস ৫ বছর ধরেই সেই কাজটাই করে গেছেন। আর এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ওই ৫ বছর ধরে কাজ করার সময়ও তিনি এক মুহূর্তের জন্য নিজের লক্ষ্যটা ভুলেননি। তিনি মনে মনে নিজেকে এডিসনের পার্টনার হিসেবেই দেখতেন। এটা এক ধরনের, কি বলে, মানসিক মহড়া, তাই না? ঠিক। অবশেষে যখন এডিসন তার নতুন উদ্ভাবন ডিক্টাফোন বাজারজাত করার জন্য লোক খুঁজছিলেন, তখন তার দলের সবাই একটু দ্বিধায় ছিল। আর তখন বার্নস এগিয়ে এসে বলেন, আমি এটা বিক্রি করতে পারবো। কারণ তিনি এই সুযোগ তার জন্যই অপেক্ষা করছিলেন। আর বাকিটা তো ইতিহাস। তিনি এতটাই সফল হয়েছিলেন যে এডিসন তাকে দেশ জুড়ে সেই পণ্য বিক্রির চুক্তি দেন আর বার্নস বিপুল সম্পদ অর্জন করেন। তার মূলমন্ত্র ছিল, আমার সফল হওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এই মানসিকতাটাকে লেখক তুলনা করেছেন একজন সেনাপতির সাথে যে শত্রুর দেশে পৌঁছে নিজের সব জাহাজ পুড়িয়ে দেয়। হ্যাঁ, যাতে তার সৈন্যদের কাছে জেতা ছাড়া আর কোনো পথ খোলা না থাকে। পালানোর কোনো রাস্তা না থাকলে মানুষ তার ক্ষমতার শেষ বিন্দু দিয়ে লড়াই করে। বার্নসও নিজের জন্য ফেরার সমস্ত পথ বন্ধ করে দিয়েছিলেন। তাহলে এই তীব্র আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বইটিতে যে ৬টি ধাপের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই ধাপগুলো শুনতে তো খুব সহজ, কিছুটা যান্ত্রিকও মনে হতে পারে। ঠিক। কিন্তু বাস্তবে এটা করা কতটা কঠিন?
মানে যখন চারপাশের পরিস্থিতি প্রতিকূল থাকে তখন শুধু কাগজে লিখে আর দিনে দুবার পড়ে কি সত্যি বিশ্বাসটা ধরে রাখা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, ধাপগুলো আসলে একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার অংশ। চলুন একটা একটা করে দেখি। প্রথম ধাপ, আপনি ঠিক কত টাকা চান তা নির্দিষ্ট করা। পরিমাণটা একদম নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ। দ্বিতীয় ধাপ, ওই টাকার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত তা ঠিক করা। কারণ জীবনে তো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। এটা হতে পারে আপনার মেধা, সময় বা কোনো বিশেষ সেবা। আচ্ছা, আর তৃতীয় ধাপ, একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা যার মধ্যে আপনি লক্ষ্যটা অর্জন করতে চান। আর বাকি তিনটি ধাপ হল চতুর্থ, একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, প্রস্তুত থাকুন বা না থাকুন, সঙ্গে সঙ্গে কাজ শুরু করা। অপেক্ষা না করে। একদম। পঞ্চম, এই পুরো বিষয়টাকে টাকার পরিমাণ, বিনিময়ে কি দেবেন, তারিখ এবং পরিকল্পনা একটা কাগজে লিখে ফেলা। আর ষষ্ঠ ধাপ, এই লেখাটা দিনে 2 বার, সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে জোরে জোরে পড়া। এবং পড়ার সময় অনুভব করা যে আপনি ইতোমধ্যেই সেই টাকার মালিক। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি, এটা কেন কাজ করে। এই 6টি ধাপের মূল জাদুটা কিন্তু কাগজে লেখা বা পড়ার মধ্যে নয়। এটা হলো আমাদের ব্রেনকে একটা নতুন অপারেটিং সিস্টেমে সেট করার মতো। আচ্ছা। মনোবিজ্ঞানের ভাষায় একে প্রাইমিং বলা যেতে পারে। আপনি যখন বারবার নিজেকে এই কথাগুলো বলেন, তখন আপনার মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS সক্রিয় হয়। এই RAS হল আমাদের মস্তিষ্কের ফিল্টার, যা কোটি কোটি তথ্যের মধ্য থেকে শুধু সেই তথ্যগুলোকেই আমাদের সামনে তুলে ধরে যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার মানে যখন আমার লক্ষ্যটা স্পষ্ট, তখন আমার মস্তিষ্ক অবচেতনভাবে আমার চারপাশে সেই সুযোগগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে যা আমার লক্ষ্যের সাথে সম্পর্কিত। ঠিক তাই। এটা কোনো ম্যাজিক নয়, বরং নিজের মস্তিষ্ককে লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু শুধু ইচ্ছা আর পরিকল্পনা থাকলেই তো হবে না, এর সাথে চাই অটল আস্থা, যাকে বইটিতে বলা হয়েছে ফেথ। এটা কিন্তু অন্ধবিশ্বাস নয়, তাই না? না, একদমই না। এটা হলো নিজের ক্ষমতার ওপর এবং পরিকল্পনার ওপর এমন এক দৃঢ় প্রত্যয় যা কোনো বাধা টলাতে পারে না। বিশ্বাসকে বলা হয়েছে মনের প্রধান রসায়নবিদ। মনের প্রধান রসায়নবিদ। বাহ! হ্যাঁ, যখন বিশ্বাসের সাথে কোনো চিন্তা মেশানো হয়, তখন অবচেতন মন সেই চিন্তাকে গ্রহণ করে এবং তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে। আমাদের অবচেতন মন কিন্তু ইতিবাচক বা নেতিবাচক চিন্তার মধ্যে পার্থক্য করতে পারে না। তাকে যা খাওয়ানো হয় সে তার উপরেই কাজ করে। একদম। আপনি যদি সারাক্ষণ ব্যর্থতার ভয় করেন, তবে আপনার অবচেতন মন আপনাকে ব্যর্থ হওয়ার পথেই দেখাবে। আর যদি সাফল্যের প্রতি বিশ্বাস রাখেন, তবে সে সাফল্যের সুযোগগুলোই আপনার সামনে আনবে। কিন্তু বাস্তবে তো পরিকল্পনা প্রায় ব্যর্থ হয়। তখন কি হবে? এখানেই তো অধ্যবসায় বা পারসিস্টেন্সের ভূমিকা আসে। এই প্রসঙ্গে আরইউ ডার্বির গল্পটা অসাধারণ। হ্যাঁ, ডার্বি আর তার কাকা সোনার খনির ব্যবসায় নেমেছিলেন। তারা একটা সোনার শিরা খুঁজেও পেয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই। শোনাও দাও। হ্যাঁ, তারা অনেক খোঁড়াখুড়ি করলেন কিন্তু আর সোনা পেলেন না। শেষে হতাশ হয়ে তারা খোঁড়া বন্ধ করে দেন এবং খনির সমস্ত যন্ত্রপাতি নামমাত্র দামে এক জাঙ্ক ডিলারের কাছে বিক্রি করে দেন। আর সেই জাঙ্ক ডিলার খুব বুদ্ধিমান ছিলেন। তিনি একজন বিশেষজ্ঞকে ডেকে আনেন। হুম। সেই বিশেষজ্ঞ খনি পরীক্ষা করে বলেন যে আগের মালিকরা ভূতত্ত্বের একটা সাধারণ নিয়ম, ফল্ট লাইন, সম্পর্কে জানতেন না। আর সেই ফল্ট লাইনের কারণেই সোনার শিরাটা কয়েক ফুট নিচে সরে গিয়েছিল, তাই না? ঠিক তাই। সেই বিশেষজ্ঞ জানান তারা যেখানে খোঁড়া বন্ধ করেছিলেন তার মাত্র 3 ফুট নিচেই সোনা আবার শুরু হয়েছে। ভাবা যায়, মাত্র 3 ফুট। সেই জাঙ্ক ডিলার খনিটি থেকে লক্ষ লক্ষ ডলার আয় করেন। আর ডার্বিও তার কাকা আফসোস করতে থাকেন। কিন্তু ডার্বি এই ভুল থেকে একটা অমূল্য শিক্ষা পেয়েছিলেন। পরবর্তীতে তিনি জীবন বীমা বিক্রির ব্যবসায় নামেন এবং এই শিক্ষাটা কাজে লাগান। তিনি নিজের মনকে বলতেন, আমি সোনার 3 ফুট আগে থেমে গিয়েছিলাম, কিন্তু যখন মানুষ বীমা কিনতে না বলবে তখন আমি আর থামব না। এই মানসিকতার কারণেই তিনি আমেরিকার অন্যতম সফল বীমা বিক্রেতা হয়ে ওঠেন। তার সাফল্যের মূল চাবিকাঠি ছিল এই অধ্যবসায়। তিনি বুঝেছিলেন যে না মানে শেষ নয়, বরং এটি প্রক্রিয়ার একটি অংশ মাত্র।
এই ৩ ফুট দূরে শোনা বিষয়টা কিন্তু আমাদের জীবনে বারবার ঘটে। আমরা অনেকেই হয়তো হাল ছিঁড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তে থাকি, যখন সাফল্যটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছিল। তাহলে তীব্র আকাঙ্ক্ষা, পরিকল্পনা, বিশ্বাস আর অধ্যবসায়, এই 4টি স্তম্ভ আমরা পেলাম। কিন্তু বইটিতে আরও একটি গুরুত্বপূর্ণ ধারণার কথা বলা হয়েছে, যা হল মাস্টারমাইন্ড। মানে কোনো মানুষ একা খুব বড় সাফল্য অর্জন করতে পারে না। মাস্টারমাইন্ড গ্রুপকে একটা সুপার ব্রেনের মতো ভাবতে পারেন। বইটির সংজ্ঞা অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে জ্ঞান ও প্রচেষ্টার সমন্বয়, যা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্প্রীতির সাথে কাজ করে। যখন দুটো মন একসাথে আসে, তখন একটা তৃতীয় অদৃশ্য শক্তি তৈরি হয়। একদম। আপনি একটা দারুণ অ্যাপ বানানোর কথা ভাবছেন, কিন্তু আপনি কোডিং জানেন না। আপনার এক বন্ধু মার্কেটিং খুব ভালো বোঝে, আরেকজন ডিজাইনে দক্ষ। যখন আপনারা 3 জন একসাথে বসবেন, তখন শুধু জ্ঞান শেয়ার হবে না, একটা নতুন সৃজনশীল শক্তি তৈরি হবে, যা আপনাদের একার পক্ষে সম্ভব ছিল না। হেনরি ফোর্ডের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। তার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব কম ছিল। হ্যাঁ, কিন্তু তিনি টমাস এডিসন, হার্ভে ফায়ারস্টোন, লুথার বারব্যাঙ্কের মতো মেধাবী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে এক বিশাল জ্ঞানের ভাণ্ডার তৈরি করেছিলেন। তিনি জানতেন যে তার যা জানা দরকার তা তিনি তার মাস্টারমাইন্ড গ্রুপের মাধ্যমে জানতে পারবেন। এই জোটটা কেবল জ্ঞান বিনিময়ের জন্য নয়, এটা একটা মানসিক শক্তিও যোগায়, তাই না? অবশ্যই। যখন আপনি এমন মানুষদের সাথে থাকেন যারা আপনার লক্ষ্যে বিশ্বাস করে এবং আপনাকে সমর্থন করে, তখন অধ্যবসায় ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। আপনার বিশ্বাস যখন টলে যায়, তখন গ্রুপের অন্য সদস্যরা আপনাকে সাহস যোগাতে পারে। এই সব কিছু সত্ত্বেও এমন কিছু জিনিস আছে যা আমাদের আটকে রাখে। বইটিতে 6টি মৌলিক ভয়ের কথা বলা হয়েছে, যা সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। হ্যাঁ, এগুলো হলো দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয়, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় এবং মৃত্যুর ভয়। এর মধ্যে দারিদ্র্যের ভয়কে সবচেয়ে ধ্বংসাত্মক বলা হয়েছে। ঠিক, কারণ এই ভয়ে মানুষের যুক্তিকে পঙ্গু করে দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে এবং উদ্যোগকে নিরুৎসাহিত করে। মানুষ শুধু চাকরি হারানোর ভয়ে বছরের পর বছর একটা অপছন্দের কাজ করে যায়। বা সমালোচনার ভয়ে নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারে না। এই ভয়গুলো আমাদের মনের ভেতরে একটা অদৃশ্য কারাগারের মতো কাজ করে। কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কি তাই? আমাদের মনে তো সারাদিনই নেতিবাচক চিন্তা আর ভয় ঘুরপাক খায়। সেগুলোকে উপেক্ষা করে শুধু ইতিবাচক দিকে মনোযোগ দেওয়া কি আদৌ সম্ভব? এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা একদিনের কাজ নয়, বরং একটা ধারাবাহিক অভ্যাস। ভয়কে জয় করার প্রথম ধাপ হল ভয়গুলোকে চিহ্নিত করা এবং স্বীকার করা। যেমন, হ্যাঁ, আমি সমালোচনার ভয় পাই। একবার স্বীকার করে নিলে আপনি এর উৎসটা খুঁজতে পারবেন। বইটি জোর দিয়ে বলে যে ভয় কেবল মনের একটি অবস্থা এবং একে ইচ্ছা ও সংকল্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। মানে প্রতিটি ভয়ের বিপরীতে একটি ইতিবাচক আবেগ বা চিন্তা স্থাপন করতে হবে। যেমন দারিদ্র্যের ভয়ের বিপরীতে রাখতে হবে সম্পদ অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। একদম। সমালোচনার ভয়ের বিপরীতে রাখতে হবে নিজের লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল, সাফল্যের যাত্রা শুরু হয় একটি তীব্র সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা দিয়ে। এরপর সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন 6টি ধাপ মেনে চলা, একটি সুস্পষ্ট পরিকল্পনা। এবং সেই পরিকল্পনাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন অটল বিশ্বাস আর অধ্যাবসায়, ঠিক যেমন আর.ইউ. ডার্বি তার জীবন বীমার ব্যবসায় দেখিয়েছিলেন। আর এই পুরো যাত্রাকে আরও শক্তিশালী করতে প্রয়োজন মাস্টারমাইন্ডের সম্মিলিত শক্তি। এবং সবশেষে এই পুরো যাত্রাপথে নিজের মনকে ভয় থেকে মুক্ত রাখতে হবে। মূল বার্তাটি হল, সম্পদ বা সাফল্য বাইরে থেকে আসে না, এটি নিজের চিন্তাভাবনা এবং মানসিক অবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে ভেতর থেকে তৈরি করতে হয়। শেষে একটা মজার বিষয় বলি। লেখক নেপোলিয়ান হিল তার নিজের চরিত্রকে নতুন করে গড়ে তোলার জন্য লিঙ্কন, এডিসন এবং কার্নেগির মতো ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে একটি কাল্পনিক অদৃশ্য কাউন্সিল তৈরি করেছিলেন। তাই নাকি? এটা তো দারুণ একটা ধারণা। হ্যাঁ, তিনি প্রতি রাতে ঘুমানোর আগে তাদের সাথে মানসিকভাবে কথা বলতেন, তাদের গুণাবলী অর্জনের চেষ্টা করতেন এবং নিজের সমস্যার সমাধান খুঁজতেন। এটা একটা দারুণ মানসিক অনুশীলন।
এর উপর ভিত্তি করে শ্রোতাদের জন্য আমাদের আজকে চিন্তার খোরাক হতে পারে। হ্যাঁ, এটাই ভাবছিলাম। যদি ইতিহাস থেকে যে কোনো ব্যক্তিকে নিয়ে নিজের একটি অদৃশ্য কাউন্সিল গঠন করার সুযোগ থাকত, তাহলে সেই কাউন্সিলের সদস্য কারা হতেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, প্রত্যেক সদস্যের কাছ থেকে কোন একটি বিশেষ গুণ অর্জন